যদি তার উল্টোটা হয়, মিসিং বাচ্চাটা যদি? সেটা সময়ের হাতে, তামান্না। কিসের সময়? অনেক জনেও বিপজ্জনক হতে পারে এই মিসিং বাচ্চাটা। আপনি তো খুব ভালো করেই জানেন। তামান্না অস্থির কণ্ঠে বলল। জানি বলেই আপনাকে এই কাহিনী বলেছি আমি, ডক্টর তামান্না। মিসিং বাচ্চাটাকে যদি বিপদ হয়েই আসে, তাহলে আপনিও অনিকে বাঁচাবেন। তখন আমি থাকব না, মেজর সাদাত থাকবে না, কিন্তু আপনি থাকবেন। আর অনিকে বাঁচানোর জন্য আপনি কোন পর্যায়ে যেতে পারেন সেটা আমি অসংখ্যবার দেখেছি। আই ট্রাস্ট ইন ইউর অ্যাবিলিটি। শানিত কণ্ঠে বলল এজেন্ট নিয়ন। তারপর একটু থেমে, এই রাজপুত্রের মতো সুন্দর ছেলেটা কি নিষ্ঠুরের মতোই না, বলল। আমার বা মেজর সাদাত কারো হাতেই সময় নেই, কিন্তু আপনার আছে। আপনি পারবেন। এজেন্ট নিয়নের শেষ বাক্যটা এই ভয়ঙ্কর উত্তপ্ত সময়টাকে যেন দপ করে নিভিয়ে দিল। ধাক্কার মতো খেলো তামান্না। খুব শীঘ্রই তার আশেপাশের মানুষগুলো মিলিয়ে যাবে। এতিমখানায় বড় হওয়া নিঃসঙ্গ এই মেয়েটা আবারও ফিরে যাবে তার একাকী জগতে। এজেন্ট নিয়ন আর তামান্না অনেকক্ষণ চুপচাপ বসে থাকলো বারান্দাতে। তারপর তামান্নায় নীরবতা ভাঙলো। মেজর সাদাতকে আপাতত এ নিয়ে কিছু বলার দরকার নেই। এমনিতেই স্যার অসুস্থ। আরেকটা মিসিং বাচ্চার খোঁজ পেলে অযথাই স্ট্রেস নেবে। মাথা নাড়ালো এজেন্ট নিয়ন। হাসি হাসি স্বরে বলল। আই নো আই ক্যান ট্রাস্ট ইউ, তামান্না। আফটার অল আপনার নামের মানেটা তো আশা, তাই না? আপনার এই ছেদো কথাগুলো না সবচেয়ে বেশি বিরক্ত লাগে আমার। কিছুটা তেতে ওঠা গলাতেই কথাটা বলে দরজার দিকে পা বাড়ালো তামান্না। আপনার কথা তো শেষ না। আমার যেতে হবে। বাচ্চাটা অনেকক্ষণ হলো একা একা ঘুমোচ্ছে। তামান্না। পেছন থেকে ডাকলো এজেন্ট নিয়ন। তামান্না ঘাড় ঘুরিয়ে তাকালো, হতাশ কণ্ঠে বলল। আরো কিছু বলবেন? আপনার এই সিরিয়াস ভঙ্গির কথাগুলো আসলেই মারাত্মক ভয় পাই আমি। আগের ইনফরমেশনের ধাক্কাই তো এখনো কাটিয়ে। তামান্নার মুখের কথা শেষ করার আগে এজেন্ট নিয়ন নিচু গলায় বলল। ডক্টর আমিনুলকে নিয়ে কথা বলতে চাইছিলাম। চোয়াল শক্ত হয়ে এলো তামান্নার। কঠোর কণ্ঠে বলল। ওই মির্জাফরকে নিয়ে একটা কথাও না। এছাড়া যদি আপনার আর কোনো কথা না থাকে আমি তাহলে আসি। তামান্না উঠে দাঁড়াতেই এজেন্ট নিয়নের শান্ত স্বর শোনা গেল। আমি মেজর তোহার ওপরে ইনভেস্টিগেট করার সময় বেশ কিছু চমকপ্রদ তথ্য পেয়েছি। এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং ছিল। আমি শুনতে চাচ্ছি না। তীক্ষ্ণ স্বরে বলল তামান্না। মেজর তোহা ডক্টর আমিনুল ইসলামকে ব্ল্যাকমেল করেছিল, তামান্না তার ফ্যামিলি নিয়ে। মেজর তোহা তাকে প্রথমে টাকা অফার করেছিল, তাতেও কাজ না হওয়ায়। এজেন্ট নিয়ন একই স্বরে বলে গেল। আবার তামান্না স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এজেন্ট নিয়ন সহজ স্বরে বলল। ডক্টর আমিনুল আপনার মেন্টর ছিল, তামান্না। সারা দুনিয়ার কেউ না কেউ জানুক, অন্তত আপনার সত্যটা জানা উচিত। তামান্না কিছুই বলল না। সে সেনাবাহিনীতে জয়েন করার শুরু থেকে ডাক্তার আমিনুলের সাথে কাজ করেছে। সহজ সরল এই মানুষটাকে একেবারে নিজের আপন বড় ভাইয়ের চোখে দেখতো তামান্না। কিন্তু ডাক্তার আমিনুলকে সে ঘৃণা না করে পারছে না। হ্যাপি লাইফ হাসপাতালের এমার্জেন্সি গেটে মেজর সাদাতের ক্লান্ত রক্তমাখা মুখটা বারবার ভেসে উঠছে তামান্নার চোখে। এজেন্সি নিয়ন তামান্নার চোখের ভাষা পড়ে ফেললো কি না কে জানে, কিন্তু স্বাভাবিক বিরুদ্ধ নরম গলায় বলল। মেজর সাদাত কিন্তু ডক্টর আমিনুলকে ক্ষমা করেছে বলেই নিজে সব দোষের ভার নিয়ে ডক্টর আমিনুলকে অপরাধ আড়াল করতে পেরেছে। ডক্টর আমিনুলের জন্য আপনার এত মাথা ব্যথা কেন? খড়খড়ে গলায় বলল তামান্না। মৃত্যুর আগে ডক্টর আমিনুল নিশ্চয়ই চেয়েছিল দুনিয়ার একজন মানুষ হলেও কেউ তার সত্যটা জানুক। এজেন্ট নিয়ন অন্যমনস্ক স্বরে বলল। আপনি কেমন করে জানেন? মরার আগে ডক্টর আমিনুল আপনার কাছে কনফেশন করেছে? তামান্না তপ্ত কণ্ঠে বলল। আমিও এভাবেই মারা যাব, তামান্না। ডক্টর আমিনুলের ডেড বডি যেভাবে হ্যাপি লাইফ হাসপাতালের ইমার্জেন্সি গেটের সামনে পড়েছিল, আমার ডেড বডিও এভাবেই কোনো না অন্ধকার গলিতে পড়ে থাকবে। ডক্টর আমিনুলকে সেনাবাহিনীর সবাই যেভাবে মীর জাফর হিসেবে চেনে, আমাকেও আমার ব্ল্যাক এজেন্সির সবাই বিশ্বাসঘাতক হিসেবেই জানবে। আই জাস্ট সামহাউ ফিল ব্যাড ফর দ্য আনলাকি ডুট। এজেন্ট নিয়ন বারান্দার গ্রিলে হাত রাখলো। তামান্না নিঃশব্দে দাঁড়িয়ে রইল। এজেন্ট নিয়নের অর্থহীন কথাগুলোর মানে ধরতে পারছে সে। যতই সময় যাচ্ছে এজেন্ট নিয়ন ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করছে মৃত্যুর জন্য। তামান্নার প্রতি উত্তরে সান্ত্বনা সূচক কিছু বলা উচিত, কিন্তু সে কিছুই বলার খুঁজে পাচ্ছে না। এজেন্ট নিয়নের জগৎ পুরোপুরি অন্ধকারে আচ্ছন্ন একটা জগৎ। সান্ত্বনা টিমটিমি আলো সে আধার দূর করতে পারবে না। তামান্না তাই সেই সবের ধার ধারে না, সহজ গলায় বলল। আপনার ডেড বডি অন্ধকার গলি পড়ে থাকবে না। আমি তামান্না হাসিন খান নিজে দাঁড়িয়ে আপনার দাফন কাফনের ব্যবস্থা করব।
হেসে ফেলল এজেন্ট নিয়ন। তার ঝলমলে হাসি এতক্ষণে ঘুমট পরিবেশের বিষণ্ণতা অনেকখানি দূর করে দিল। নিয়ন, আপনার ব্যাপারে একটা চমকপ্রদ তথ্য জানাতে পারি। আপনি সবসময় প্রচুর হাসেন এবং সেই হাসিগুলো মিথ্যে অভিনয়, কিন্তু আপনার সত্যিকারের হাসি অসম্ভব সুন্দর। এই সত্যিটা কি আপনাকে কেউ বলেছে? তামান্না নরম গলায় বলল। এজেন্ট নিয়ন বড় রকমের চমক খেলো। স্তব্ধ চোখে শ্যামবর্ণের মেয়েটার দিকে তাকিয়ে রইল সে। ঠিক 4 বছর আগে একটা অসম্ভব মায়াবী মেয়ের সাথে পরিচয় হয়েছিল তার। সেই পরিচয় শুরুতে দীপ্তিও ঠিক একই বাক্য উচ্চারণ করেছিল কোমল কণ্ঠে। বলা এই বাক্যটা অজস্র বারের মতো এবারও কানে বাজলো এজেন্ট নিয়নের। আপনার সত্যিকারের হাসি অসম্ভব সুন্দর, এই কথাটা আপনাকে কেউ বলেছে? এজেন্ট নিয়ন তার বুকের ভিতরে চাপা এক ধরনের শূন্যতা অনুভব করলো আরেকবার। এই টাইপের বোকা বোকা অনুভূতির কোনো মানে হয় না, কিন্তু কি করবে, সেই চমৎকার মেয়েটার জন্য ইদানিং আরেকটা বার ঠিক আগের মতোই বাঁচতে ইচ্ছা করছে এজেন্ট নিয়নের। চিরকালের মতো এবারও তার ইচ্ছেকে পাত্তা দিল না সে। থেমে থেমে উচ্চারণ করলো। আমার কথা শেষ তামান্না, আপনি এখন যেতে পারেন। তামান্না কিছু বলার জন্য মুখ খুলতে গিয়েও বলল না। কাঁধ ঝাঁকিয়ে বারান্দার চৌকাঠ ডিঙালো সে। বারান্দার দরজা অল্প খোলা, সেখান থেকে বসার ঘরে সোফার অংশের খানিকটা দেখা যাচ্ছে, তাই দরজার ওপাশে থেকেও এজেন্ট নিয়ন তামান্নাকে এখন দেখতে পারছে। মেয়েটা কি যত্ন করেই না সোফায় ঘুমিয়ে থাকা মেজো সাদাতের গায়ে পাতলা একটা চাদর তুলে দিচ্ছে। তার বড় বড় চোখগুড়া গভীর মায়ায় টলমল করছে। সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এজেন্ট নিয়ন। এইভাবে পলকহীন চোখে তাকিয়ে থাকা বা অন্য যে কারণেই হোক তার চোখ জ্বালা করছে। এজেন্ট নিয়ন ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বিড়বিড় করলো। দেখেছিলাম আলোর নিচে অপূর্ব সে আলো, স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জড়িয়ে দিল আমার চোখ, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে যে বলেছিলাম ওদের ভালো হোক। এজেন্ট নিয়ন চোখ বন্ধ করে মুখ তুলে তাকালো, আবার ফিসফিস করে বলল, ওদের ভালো হোক। অথচ তার এতটা নিচু গলায় কোনো প্রয়োজন ছিল না। বারান্দায় সে ছাড়া আর কেউ নেই, এই তথ্য এজেন্ট নিয়ন জানে। ছোট্ট নিঃশ্বাস ফেলে বন্ধ চোখ জোড়ার পাতা খুলল সে। আর চোখটা মেলতেই বাইরের আকাশটা যেন পরম মমতায় হাত বাড়িয়ে ডাকলো তাকে। এই ঢাকার রাতের আকাশ দেখার মধ্যে কোনো আলাদা সৌন্দর্য নেই। প্রচুর পরিমাণে আলোক দূষণের জন্য কেমন যেন মরা ফ্যাকাশে লাগে দেখতে। সেদিকে তাকালে কে বলবে বিবর্ণ আকাশটাই সুবিশাল নক্ষত্র রাজির ভার বয়ে চলছে সেই কবেকার আমল থেকে, নিঃশব্দে নিঃসঙ্গে। মেজর তোহা মরে গেছে, জ্যান্ত পুরনো হয়েছে তাকে। গাধাটাকে এক দশপাতে মানা করেছিলাম নিজে নিজে বেশি মাতব্বরি না করতে, আর সে কিনা সুযোগ পাওয়া মাত্রই ফালতে ফালতে মরতে চলে গেছে। এত বড় গাদ্দার আমি আমার ৬৮ বছরের জীবনে আর একটাও দেখিনি। লেফটেন্যান্ট কর্নেল ইকবাল অস্থির ভঙ্গিতে মেঝেতে পা ঠুকল। শৈবাল সিদ্দিকী ধবধবে বিছানায় আধা শোয়া হয়ে বসে আছে। একজন অল্প বয়সী নার্স তার কোমরের ব্যান্ডেজ খুলে ড্রেসিং করছে। কাঁচা সেলাই ছিঁড়ে আহত অংশের ড্রেসিং বেশ ভালোই ব্যথা লাগে, কিন্তু শৈবাল সিদ্দিকের চেহারা দেখে মনে হচ্ছে না সে কোনো ব্যথা পাচ্ছে। ভাবলে সে ভঙ্গিতে চোখ বন্ধ করে লেফটেন্যান্ট কর্নেল ইকবালের ভ্যানর ভ্যানর শুনছে সে। লেফটেন্যান্ট কর্নেল ইকবাল সেদিকে তাকিয়ে কঠিন গলায় বলল, তুমিও বা কোন কাজে উদ্ধারের জন্য কাল এভাবে উধাও হয়ে গিয়েছিলে? কোন জঙ্গলে গিয়ে নিজের আধমারা হয়ে ফিরতে এসেছ? শৈবাল সিদ্দিকী চোখ বন্ধ করেই মুচকি হাসলো, শান্ত কণ্ঠে বলল, এখনো এইসব ফালতু বিষয় নিয়ে চিন্তা করার সময় আছে তোমার কাছে? তোমার কপাল ভালো যে শাহিন সাদাত তার ছেলের যন্ত্রণার ধাক্কা সামলাতেই ব্যস্ত, নইলে ওই সাইলেন্সারের সুতো ধরে এতদিনের ডিটেনশনে পাঠিয়ে দিত। কর্নেল ইকবাল এবার একবারে তেতিয়ে উঠল, খড়খড়ে গলায় বলল, তুমিও বা এমন কোন কর্মবীর হয়ে উঠেছ? কোথাকার কোন সাতার এজেন্ট তোমাকে দুবার প্রায় জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল? শৈবাল সিদ্দিক একই ভঙ্গিতে নির্বিকার স্বরে উত্তর দিল, ওই এজেন্টের মতো ২০-৩০টা কন্ট্রাক্ট ক্লিয়ার আমার গলায় ছুরি চালানোর জন্য হা করে বসে আছে। সবাইকে পাতা দিতে গেলে আমার জীবন যাবে এই নেরি কুত্তাগুলোর পিছনেই। তার সাউন্ড গ্রস। কুটিল হাসি ফুটল লেফটেন্যান্ট কর্নেল ইকবালের ঠোঁটের কোণে। সে চিবিয়ে চিবিয়ে বলল, আর মেজর শাহাদাত, সে যে তোমাকে বাচ্চা টোপ ফেলে নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে। এক সেকেন্ডের জন্য থেমে গেল শৈবাল সিদ্দিক। মেজর সাদাতের নাম শোনা মাত্রই চেহারার নির্লিপ্ততা মুছে গেল তার। সে হাত নাড়িয়ে নার্সকে চলে যাওয়ার ইঙ্গিত করলো। অল্প বয়সী মেয়েটা এমনিতে এসব কথাবার্তার আতঙ্কে অস্থির হয়েছিল। যাওয়ার সুযোগ পেয়ে প্রাণে বাঁচল সে। শৈবাল সিদ্দিক আধা শোয়া অবস্থা থেকে বিছানায় পা ঝুলিয়ে বসলো, ঠান্ডা স্বরে বলল, মেজর সাদাত আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, এই বাকওয়াজ কথাটা আমার শুনতে হলো কিনা এমন একজন ইতরের কাছে?
থামলো শৈবাল সিদ্দিক, গাঢ় নীল চোখ জোড়াতে ঝিকিয়ে উঠল শয়তানি হাসি। সহজ স্বরে বলল সে। যার নিজের জন্মেরই কোনো ঠিক ঠিকানা নাই। লেফটেন্যান্ট কর্নেল ইকবালের মাথায় ছোটখাটো একটা বিস্ফোরণ হলো, যেন সে রাগে দিকবিদিক হারিয়ে শৈবাল সিদ্দিকের কলার চেপে হ্যাচকা টানে তুলে ফেললো। চাপা হিসির স্বরে বলল, মুখে যা আসে তাই বলার অভ্যাসটা দূর করতে হবে তোমার, শৈবাল সিদ্দিক। শৈবাল সিদ্দিক কিছু বলার আগে মুগুরের মতো একটা ঘুষি পড়ল লেফটেন্যান্ট কর্নেল ইকবালের মুখ বরাবর, এতটাই জোরে যে কাত হয়ে পড়তে পড়তে নিজেকে সামলে নিল বেচারা। ঘুষির ধাক্কা সামলানোর আগে গলার ঠিক 1 ইঞ্চি সামনে ইস্পাতের শীতল স্পর্শ টের পেল সে। ছুরিটা গলার এতটাই কাছে যে সামান্য নড়াচড়াও চরম মাত্রার বোকামি। আর তার দিকে এই ছুরিটা তাক করে আছে পিচ্চোখের এক অপূর্ব সুন্দরী এজেন্ট মেডুসা। শৈবাল সিদ্দিক এক সেকেন্ডের জন্য এই মেয়েটা থেকে চোখ সরাতে পারল না। কি ভয়ঙ্কর সুন্দর লাগছে তাকে, মনে হচ্ছে মোমের একটা পুতুল দাঁড়িয়েছে তার সামনে। এজেন্ট মেডুসা অনর হাতের ছুরির পাকা নিশানার দিকে নজর পড়া মাত্র অবশ্য তার কল্পনার জাল ছিল। লেফটেন্যান্ট কর্নেল ইকবাল মুখ খিচিয়ে দাঁড়িয়ে আছে, গলার এত কাছে ধারালো ছুরি থাকলে এর থেকে বেশি কিছু আশাও করা যায় না। শৈবাল সিদ্দিকের মুখে এক টুকরো হাসি ফুটলো, সে খুশি খুশি কণ্ঠে বলল, ভাবিনি আপনি সত্যি আসবেন। মেডুসা তার ছুরিটাকে লেফটেন্যান্ট কর্নেল ইকবালের গলার আরেকটু কাছে এগিয়ে দিল, ঠান্ডা গলায় বলল, হাতি পাকে পড়লে চামচিকার সাহায্যও নিতে হয়। আমি চামচিকা? আর কত বিশ্লেষণে বিশেষায়িত করবেন আপনি আমাকে? তরল গলায় বলল শৈবাল সিদ্দিক। বাই দ্য ওয়ে, মেডুসার দিকে এক পা এগিয়ে গেল শৈবাল সিদ্দিক, সহজ গলায় বলল, ছুরিটা নামালে ভালো হয়। হি উইল নট হার্ট মি, আফটার অল আমার বাপের ভাই সে। কি? সামনে 2 হাত তুলে দাঁড়িয়ে থাকা লেফটেন্যান্ট কর্নেলের দিকে তাকে মুখ বিকৃত করলো এজেন্ট মেডুসা। আপনার চাচা? আমার বিরাট বড়লোক দাদাজনের জেলায় জেলায় বিবাহ করার নেশা ছিল। তার 4 নাম্বার সিক্রেট ওয়াইফের একমাত্র ছেলে হলো গিয়ে আমার এই লেফটেন্যান্ট কর্নেল ইকবাল সিদ্দিক। কথা থামিয়ে চিন্তা করার ভঙ্গি করলো শৈবাল সিদ্দিক। ওয়েট, 4 নাম্বার বইই তো, নাকি 5 নাম্বার? ওহো, মনে পড়েছে। আসলে 7 নাম্বার দাদিজানের ছেলে হলো গিয়ে আমার ইকবাল চাচা। শৈবাল সিদ্দিক আরাম করে সোফায় হেলান দিল। লেফটেন্যান্ট কর্নেল ইকবালের দাঁতে দাঁত পিষে বলল, শৈবাল, কোথায় লাগাম দাও? সি, চাচাজন আমার বিরাট সেন্টিমেন্টাল পাবলিক, কাজেই ওনাকে ছেড়ে দেওয়াই ভালো। বাই দ্য ওয়ে, আমাকে নিয়ে আপনার এত কেয়ারিং মনোভাব দেখে ভালো লাগলো। এজেন্ট মেডুসা হাতে ছুরি নামিয়ে রাখলো, কঠোর গলায় বলল, আপনার মতো ছাগলকে কেয়ার করে কোন গাধায়? আপাতত আপনাকে আমার লাগবে, তাই আপনার উপকার করার ভান করতে চেয়েছিলাম, দ্যাটস ইট। শৈবাল সিদ্দিক ঠোঁট গোল করে শীষ বাজালো। বড্ড বেশি সত্য কথা বলেন আপনি। লেফটেন্যান্ট কর্নেল ইকবাল তখন তার গলার কাছে ছুরির নিশানার কথা ভুলতে পারছে না। সে গলায় হাত দিয়ে খড়খড়ে গলায় বলল, শৈবাল, কথায় লাগাম দাও। এই মহিলাকে, এই দমকা মহিলা কি করে এইখানে আসলো? ক্লিনের পুরো ফ্ল্যাটটা আমার বুক হয়েছিল, 4জন সিকিউরিটি গার্ড পাহারায়। ইয়েস, সিকিউরিটি গার্ড। শূন্যে চুটকি বাজালো মেডুসা। আপনার ভাতিজার নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল। সব মিলিয়ে 20.5 মিনিট লেগেছে তাদের ঠান্ডা করতে। আমার জায়গায় এজেন্ট নিয়ন থাকলে 2 সেকেন্ডে কাজ খতম হয়ে যেত। লেফটেন্যান্ট কর্নেল ইকবাল বড় বড় চোখে কিছুক্ষণ তাকিয়ে তরবর করে বাইরের করিডোরে উকি দিল। 4 জন সিকিউরিটির মধ্যে 2 জন সেখানে আছে, একজন মেঝেতে পড়ে কাতরাচ্ছে, অন্যজন লম্বা হয়ে শুয়ে আছে, অজ্ঞান হয়ে গেছে মনে হয়। লেফটেন্যান্ট কর্নেল ইকবাল দাঁতে দাঁত ঘষে হতাশ শ্বাস ফেলল। রুমের ভেতরে গটগটিয়ে এসে মেডুসার সামনে দাঁড়ালো, খসখসে গলায় বলল, বাকি 2 জন সিকিউরিটি গার্ড কই? একটাকে লাথি মেরে নিচে ফেলে দিয়েছি, আরেকটার কথা মনে করতে পারছি না। নির্বিকার কণ্ঠে বলল এজেন্ট মেডুসা। মেয়ে এই হাসপাতালে এখানে পাগলামি করতে প্রমাণ থেকে যায়, হাজতবাসত হতে বাধা নেই। অস্থির কণ্ঠে বলল লেফটেন্যান্ট কর্নেল ইকবাল। মেডুসা ঘাড় কাত করে তাকালো, ঠোঁট উল্টিয়ে বলল, মেয়ে, একটু আগেই না আমাকে ধামড়া মহিলা বললেন? শৈবাল সিদ্দিক না চাইতেও শব্দ করে হেসে ফেলল। অন্যের মাথার তার ছিঁড়ে দেওয়ার ব্যাপারকে তো এই মেয়ে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। শৈবাল সিদ্দিক সোজা হয়ে বসল, লেফটেন্যান্ট কর্নেল ইকবালের দিকে ফিরে সহজ গলায় বলল, ছোট চাচা, বাইরে গিয়ে ঝামেলা মিটিয়ে এসো প্লিজ। আমার ধারণা উনি বাকি দুটোকে বাথরুমে বেঁধে রেখে এসেছেন, চেক করে আসো। আর প্লিজ সিসিটিভি ফুটেজগুলো ডিলিট করে দিতে বলো ম্যানেজারকে। কি একটা সময়, কারো কোনো প্রাইভেসি নেই। এক চড়ে বেয়াদবের সব কটা দাঁত ফেলে দেওয়ার ইচ্ছাটা অনেক কষ্টে রোধ করলো লেফটেন্যান্ট কর্নেল ইকবাল। গটগট করে হেঁটে ধাম করে দরজা লাগিয়ে দিল যাওয়ার আগে। সেদিকে তাকিয়ে হাই তুলল শৈবাল। বাঁচা গেল।
এতক্ষণ ভ্যানর ভ্যানর শুনতে শুনতে কানের পোকা নড়ে যাচ্ছিল আমার। এজেন্ট মেডুসা একটা টুল টেনে শৈবাল সিদ্দিকীর মুখোমুখি বসলো, বলল, বাকি দুজনকে যে বাথরুমে আটকে রেখে এসেছি এই তথ্য কি করে বুঝলেন? আপনার জুতোর আশপাশ ভিজে গেছে। সেপ্টেম্বর টু ডিসেম্বর বাংলাদেশে আপেক্ষিক আর্দ্রতা কম থাকে, কাজেই ভিজা জিনিস দ্রুত শুকায়। এখনও যেহেতু আপনার পায়ের জুতা ভিজে ভিজে হয়ে আছে, তার মানে কিছুক্ষণ আগে আপনি কোনো না কোনো পানির উৎসের কাছাকাছি ছিলেন। আর এই বেসরকারি হাসপাতালে জুতায় পানি লাগার একমাত্র উৎস বাথরুম। শান্ত স্বরে বলল শৈবাল সিদ্দিক। মেডুসা দীর্ঘ সময় অসম্ভব বুদ্ধিমান মানুষটার দিকে তাকিয়ে রইল, থেমে থেমে বলল, আর আমার কোড নেই সেটা কি করে জানলেন? শৈবাল সিদ্দিক এতক্ষণ সোফায় ঠেস দিয়ে বসেছিল। এজেন্ট মেডুসার এই প্রশ্নে এসে সোজা হয়ে বসলো। এজেন্ট মেডুসার দিকে এগিয়ে এলো সে। এজেন্ট মেডুসার মুখ থেকে তার মুখে দূরত্ব 2 ইঞ্চিরও কম। চাপা গলায় বলল শৈবাল সিদ্দিক। এত মোহময় পিতবর্ণের চোখ যে মেয়ের, এজেন্ট মেডুসা ছাড়া আর কোনো নামে তাকে মানায় কি? শীতল হাসি ফুটলো এজেন্ট মেডুসার ঠোঁটের কোণে। সাথে সাথে পকেটে রাখা ছুরিটা বিনা দ্বিধায় শৈবাল সিদ্দিকের ঘাড়ে চেপে ধরল সে। হিসিসে কণ্ঠে বলল, বেশিক্ষণ আবার এই চোখের দিকে তাকানো দুঃসাহস করবেন না শৈবাল সাহেব, পাথর হয়ে যাওয়ার ভয় আছে। টান টান উত্তেজনায় পরের মিনিটটা কাটলো। দুজন ভয়ঙ্কর মানুষ একে অন্যের দিকে তাকিয়ে আছে, চোখের দৃষ্টিতে যেন একে অন্যকে ছিন্ন ভিন্ন করে দেবে এমন দশা। শৈবাল সিদ্দিক সহজ হলো প্রথমে। সোফায় মাথা এলিয়ে দিয়ে বলল, এজেন্ট মেডুসা ছাড়া আর কোনো নামে তাকে মানায় কি? কথায় কথায় ছুরি বের করা একটা মহা বদ অভ্যাস, প্রিন্সেস। এজেন্ট মেডুসা তার ছুরির খাপ লাগাতে লাগাতে বলল, বাচ্চাটার জন্য পাগল হয়ে আছেন না? 2 দিনের মধ্যে আমি বাচ্চাটাকে আপনার কাছে এনে দেব। তাই বিনিময়ে আমার কি করতে হবে? কৌতূহল ঝিলিক দিল শৈবাল সিদ্দিকীর চোখে। এজেন্ট নিয়ন, আই নিড হিম। এমিলিয়া ক্লার্কের খুনি হিসেবে যতটা আক্রোশী আপনি তার উপর জমা করে রাখেন না কেন, এবার এজেন্ট নিয়ন আমার হাতে থাকবেন। সহজ গলায় বলল এজেন্ট মেডুসা। আর মেজর সাদাত, আই ওয়ান্ট হিম ডেড টু। চাপা স্বরে বলল শৈবাল সিদ্দিক। পাগল, মেজর জেনারেলের ছেলের গায়ে ফুলের টোকা লাগলেও আমি শেষ। আপনার জন্য আমি মরবো নাকি? এক বাক্যে কথা শেষ করলো এজেন্ট মেডুসা। শৈবাল সিদ্দিক কিছুক্ষণ মেঝের দিকে তাকিয়ে রইল। চাপা আক্রোশে ধকধক করছে তার চোখ। আপন মনে বিড়বিড় করলো শৈবাল সিদ্দিক। বাচ্চাটাকে ওই মেজরের থেকে সরিয়ে নিলে মেজরের মাথার ঘায়ে কুত্তা পাগল অবস্থা হবে, আর কোনো ব্ল্যাক এজেন্টও তাকে বাঁচানোর জন্য জান দেবে না। কাজেই সামনে মেজর সাদাতকে বাগে পাওয়া কঠিন হবে না আমার জন্য। চোখ তুলে তাকালো শৈবাল সিদ্দিক। স্বাভাবিক কণ্ঠে বলল, ওকে, আমি রাজি। বড্ড অল্পে রাজি হলেন দেখছি। মেডুসা সামান্য অবাক হলো। শৈবাল সিদ্দিক শব্দ করে হাসলো। আমার বাচ্চাটাকে লাগবে মেডুসা। বেঁচে থাকলে মেজর সাদাতকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার সুযোগ আমি পাবই কোনো না কোনো সময়, কিন্তু এখন বাচ্চাটা আমার টপ প্রায়োরিটি। এমিলিয়া ক্লার্কের জন্য? চোখ তুলে তাকালো এজেন্ট মেডুসা। রহস্য খেলা করছে তার শ্যাওলা কালো চোখ জোড়া। না, আপনার নিজের জন্য শৈবাল। 1 সেকেন্ডের জন্য থমকে গেল শৈবাল সিদ্দিক। চাপা স্বরে বলল, ইউ চেকড মাই মেডিকেল হিস্ট্রি? মেডুসা খিলখিল করে হাসলো। মুক্ত ঝরল যেন তার হাসি থেকে। হাসতে হাসতেই বলল সে, শৈবাল সিদ্দিক, আপনার হার্ট মারাত্মক দুর্বল। এনি টাইম ইট উইল স্টপ বিটিং। এই অবস্থাতেও আপনি পাগলামি করার দুঃসাহস দেখিয়েছেন, সেটা ভেবেই আশ্চর্য লাগছে। শৈবাল সিদ্দিকের চোয়াল শক্ত হলো কিন্তু কিছু বলল না সে। মেডুসা পকেট থেকে চুইংগাম মুখে পড়লো। চুইংগাম চিবাতে চিবাতে বলল, এমিলিয়া ক্লার্ক আসলে আপনার গিনিপিগ। বাচ্চাটার ব্লাড এমিলিয়া ক্লার্কের বডি নিতে পারলেই আপনি নিজের জন্য এটা অ্যাপ্লাই করবেন, রাইট? শীতল হাসি ফুটলো শৈবাল সিদ্দিকের ঠোঁটের কোণে। আপনি কি সবকিছু এত কমার্শিয়ালি ভাবেন নাকি? এমিলিয়া ক্লার্ক আমাকে বাঁচাতে গিয়ে কমায় আছে। আই নিড হার কাম ব্যাক টু মাই লাইফ। কেন? ঠান্ডা গলায় জিজ্ঞাসা করলো এজেন্ট মেডুসা। ও ফিরে এলে আমি ওকে জিজ্ঞাসা করব কেন আমার জন্য মরতে গিয়েছিল। আমরা তো কেবল পার্টনার ইন ক্রাইম ছিলাম। কথা ছিল ওর বিপদ দেখলে আমি পালাবো, আমার বিপদেও। তাহলে কেন কেন এমন বোকামি করলো? শৈবাল সিদ্দিকের কণ্ঠ আগের মতোই নির্বিকার, কিন্তু চোখ জোড়ার বিশ্বাসঘাতকতার ভয়ে বোধহয় চোখ বন্ধ করে সোফায় হেলান দিল সে। মেডুসা থু করে মেঝেতে থুতু ফেললো। এইসব ভাবের কথা বিশ্বাস করতে বলেন আমাকে? করার প্রয়োজনও তো আপনার নেই। তীক্ষ্ণ স্বরে বলল শৈবাল সিদ্দিক। আমি আপনাকে সব ধরনের সাপোর্ট দেব, আপনি আমাকে বাচ্চারা এনে দিবেন, ব্যাস, আওয়ার ডিল উইল বি ওভার। বেশ, কাজ ঝাঁকালো এজেন্ট মেডুসা। কিন্তু একটা ব্যাপারে আমার কাছে সত্যবাদী হতে হবে আপনাকে।
একেবারে কাচের মতো স্বচ্ছ। শৈবাল সিদ্দিকের চোখে তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হলো। কোন ব্যাপারে? মেজর সাদাত, তার প্রতি আপনার এই আক্রোশের কারণ কি? মেজর সাদাত বলতে গেলে কিছুই করেনি। এজেন্ট নিয়ন এমিলিয়াকে শ্যুট করেছে, হিয়ন নাইটে মাস্কার চালিয়েছে, মেজর তোহাকে উড়িয়ে দিয়েছে, আর বাচ্চাটাকে বাঁচানোর পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তো বাদই দিলাম। কিন্তু এজেন্ট নিয়নের ওপর ততটা আক্রোশ নেই যতটা না আপনি মেজর সাদাতের ওপর পুষে রেখেছেন। 1-2 দিনের শত্রুর বিপরীতে এতটা হার্ট হওয়ার মতো গাধা আপনি নন, এটা আমি জানি। এজেন্ট মেডুসা শান্ত স্বরে বলল। মেজর সাদাত আপনারও শত্রু, আমারও শত্রু। আমার শত্রুতার কারণ আমি জানি, আপনিও জানেন, কিন্তু আপনার কারণটা শুধু আপনিই জানেন, আমি জানি না। এভাবে তো পার্টনারশিপ হয় না শৈবাল সাহেব। কাজেই আপনি যদি আমাকে আপনার কাজে লাগাতে চান, সত্য কথা বলুন। থেমে থেমে সাথে এই যোগ করলো এজেন্ট মেডুসা। মেজর সাদাতের সাথে আপনার শত্রুতার শুরুটা কোথায়? শৈবাল সিদ্দিককে দীর্ঘ সময় এজেন্ট মেডুসার অনমনীয় চেহারার দিকে তাকিয়ে রইল। ঠান্ডা মাথার এই মেয়েটাকে উদ্ভট কোনো বুঝ দিয়ে কাজ করানো সম্ভব না। কাজেই সত্যটা বলতেই হবে তাকে। অবশ্য বললেও তার খুব বেশি ক্ষতি যে হবে তা না। 8 বছর আগের কাহিনী বর্ণনায় এখনকার বর্তমান বদলানো কোনো সম্ভাবনা নেই। হাল ছেড়ে দেওয়ার ভঙ্গিতে মাথা নাড়ালো শৈবাল সিদ্দিক। তারপর আবারও সোফায় হেলান দিয়ে বলল। ওয়েল, এজেন্ট মেডুসা, মেজর সাদাতের উপর আক্রোশ পুষে রাখার জন্য খুব শক্ত একটা কারণ আছে আমার। জেঁকিয়ে উঠল শৈবাল সিদ্দিকের গাঢ় নীল রঙের চোখ জোড়া। মেজর সাদাত নিজ হাতে আমার মাকে খুন করেছে। আমার মাকে খুন করেছে জানোয়ারের বাচ্চাটা। এই দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয় মানুষটাকে কেড়ে নিয়েছে আমার কাছ থেকে। আমার দাদার জেলায় জেলায় বিয়ে করার এই দোষটা অসম্ভবত আমার বংশেই মিশে আছে। আমার দাদার জানের পর আমার বাবা তার এই বদদোষ নিজ দায়িত্বে নিজের চরিত্রের সাথে সেটে নেন। শৈবাল সিদ্দিক অন্যমনস্ক স্বরে বলল। মেডুসা হাই তুলে বলল। কন্টিনিউ করেন শৈবাল সাহেব। কথার মাঝে সাসপেন্স তৈরির জন্য অযথা ব্রেক নেবেন না। আমি সাসপেন্স পছন্দ করি না। শৈবাল সিদ্দিক শান্ত চোখে তাকালো মেডুসার দিকে। কি অপূর্ব সেই চোখ! মনে হয় এক টুকরো গাঢ় নীল আকাশ নেমে এসেছে সেই অভিশপ্ত রাজপুত্রের চোখে। সময় অক্টোবর 2016। শৈবাল সিদ্দিকের জবানিতে। আমার বাবা জাত ব্যবসায়ী ছিলেন। দাদা জানের পরে কোম্পানির কর্ণধার হওয়ার পর পর তরতর করে বাড়লো কোম্পানির শেয়ারের দাম। সেই সাথে আরেকটা জিনিস বাড়লো, বাবার নিজস্ব নারী সঙ্গীর সংখ্যা। নারী সঙ্গীর অসংখ্য সমার্থক শব্দ আছে বাংলা ভাষায়, এর মধ্যে রক্ষিত নামটা ব্যবহার হয় বেশি। আব্বার এই উগ্র জীবনযাপন আর কাউকে প্রভাবিত না করলে একজনকে করলো, আমার মাকে। আব্বা বাংলাদেশের অসম্ভব প্রভাবশালী একজন মানুষ। তার এই নারী ঘটিত স্ক্যান্ডাল আড়াল করার দায়িত্ব বর্তালো আমার মায়ের ওপর। এইসব মহিলাদের মা প্রচুর পরিমাণে টাকা দিয়ে মুখ বন্ধ করতেন। কেউ টাকায় রাজি না হলে ধমকা ধমকি দিয়ে ভয় দেখাতে হতো, কাউকে আবার হাতে পায়ে ধরে ইমোশনাল ব্ল্যাকমেল করতে হতো। হাস্যকর ব্যাপার হলো এই প্রত্যেকটা কাজ মায়ের নিজের করতে হতো। এইসব ব্যাপারে যত কম সাক্ষী রাখা যায় তত ভালো এই যুক্তিতে। দিনের পর দিন আমার প্রতিভক্ত মা তার স্বামীর কুকর্ম আড়াল করে গেছেন। এই ভয়ঙ্কর মানসিক অত্যাচার তাকে ধীরে ধীরে দুর্বল করে দিয়েছে। আমার মা আতঙ্কে অস্থির থাকত। তার সম্ভবত আমাকে নিয়েই ভয় বেশি ছিল। স্কুল পড়ুয়া ছেলে যখন বাসায় এসে দেখে তার বাবার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মহিলা পেছনের দরজা দিয়ে চুপি চুপি বের হচ্ছে, ওই ছেলের স্বাভাবিক থাকার কথা না। আমার মা আমাকে আগলে রাখার চেষ্টা করতেন। আব্বার শয়তানিগুলোকে আমার থেকে দূরে রাখার জন্য নানা বুঝ দিয়ে আমাকে বাইরে বাইরে রাখার চেষ্টা করত। এই প্রচেষ্টায় কতটুকু লাভ হয়েছে সেটা আমি জানি না, তবে আম্মার সাথে আমার প্রচণ্ড রকমের ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়ে গেল। আমার পুরো পৃথিবী মাকে ঘিরেই ছিল। চা বানাতে গিয়ে আম্মার হাতে আগুনের আঁচ লাগলেও আমি চেঁচামেচি করে এক করতাম। আব্বার উগ্র জীবন নিয়ে আমার কোনো রাগ, দুঃখ বা আগ্রহ ছিল না। আমার মনে হতো আমার জীবনে আম্মার উপস্থিতিই যথেষ্ট। কথায় বলে ছেলেরা মায়ের দুঃখ বোঝে না। কথাটার মধ্যে ভুল যে কিছু নেই তা আমি বুঝতে পারলাম ইন্টার সেকেন্ড ইয়ারে। আমার অসম্ভব হাসি খুশি আম্মা ভেতরে ভেতরে যে মারা যাচ্ছে, এই তথ্য আমি কখনোই বুঝিনি। যতদিনে বুঝলাম ততদিনে আম্মার সহ্য ক্ষমতার শেষ বারটাও ছেড়ে গেল। আমার জন্মদিনের পার্টির মাঝে আব্বা তার পিএকে নিয়ে যখন নিজের ঘরের দরজা লাগালো, তখন আম্মার জীবনে প্রথমবারের মতো গলা উঁচু করলো। চিৎকার চেঁচামেচির সাথে যোগ হলো জিনিস ভাঙচুর। আমরা ভেবেছিলাম কাহিনী এই পর্যন্ত এসেই থেমে যাবে,
কিন্তু থামলো না। আম্মা রাত 12:30টায় তার জীবনে প্রথমবারের মতো সুইসাইড অ্যাটেম্প্ট করলো। সেদিন থেকে আম্মার পাগলামি শুরু হলো। আম্মা সিভিয়ার ডিপ্রেশনে ভুগছিল। শেষ পর্যন্ত তা অবসেসিভ সুইসাইডাল ডিসঅর্ডারে থামে। পরের 2টা বছর আম্মা অসংখ্যবার সুইসাইড করার ট্রাই করেছিল, এতবার যে আমি নিজেও গুণে শেষ করতে পারতাম না। আম্মার জন্য নার্স রাখা হলো। এক সময়ের হাসি খুশি ধীর স্থির আম্মার এখন বদ্ধ উম্মাদ থেকে তেমন কোনো পার্থক্য নেই। ইদানিংকালে আমাকে দেখলেও তেরে আসছে। কবছর আগে যে আম্মা আমার হাতে একটু ছোট্ট আঁচড় লাগলেও আতঙ্কে অস্থির হয়ে যেতেন, সে আম্মাই হিংস্র ভঙ্গিতে আমার মুখ বরাবর টেবিল ল্যাম্প ছুঁড়ে মেরে ফোফাতে ফোফাতে বলতো, তুই তোর বাপের রক্ত, তুইও বড় হয়ে বাপের মতোই হারামি হবি। আমার চোখে তখন পানি চলে আসতো। সেটা টেবিল ল্যাম্পের কাছে কপাল কেটে যাওয়ার যন্ত্রণায় নাকি বাবা নামক হারামের রক্ত নিজের শিরায় বয়ে বেড়ানোর গ্লানিতে, সেটা এখন বুঝে উঠতে পারিনি। ইন্টার পার করার পরপরই আমি ধীরে ধীরে অফিসের কাজে হাত লাগানো শুরু করেছিলাম। আমিও আমার আব্বার মতে ধারালো বুদ্ধিমান ছিলাম। অল্প কয়দিনই আমি নিজের বুদ্ধির ছাপ ব্যবসায় রাখা শুরু করলাম। আব্বাও আমার উপর সন্তুষ্ট, কিন্তু আমি তার দিকে ঘৃণা ছাড়া আর কোনো নজরে তাকাতে পারি না। সমস্যা শুরু হলো আমার সৎ চাচাদের নিয়ে। তারা উঠে পড়ে লাগলেন সম্পত্তিতে হাত লাগানোর জন্য। আব্বা আগেই কায়দা করে দাদাজনকে হাত করে রেখেছিলেন। কোর্ট থেকে রায় হলো স্বীকৃত সন্তান ছাড়া আর কেউ সিদ্দিক গ্রুপ অব ইন্ডাস্ট্রির মালিকানার অংশীদার না। দাদাজনের স্বীকৃত সন্তান বলতে আমার আব্বা, মেজো চাচা ইরতাজ সিদ্দিক, ছোট চাচা ইকবাল সিদ্দিক। ইকবাল চাচাকে নিয়ে সমস্যা ছিল না, তাকে আব্বাই নিজ দায়িত্বে একেবারে বস্তি থেকে রাজপ্রাসাদে নিয়ে এসেছে। এই কৃতজ্ঞতায় সে জীবনে আব্বার বিপক্ষে যাওয়ার স্পর্ধা করবে না। সমস্যা বাঁধালো ইরতাজ চাচা। সে তার মহা বদমাস ছেলেকে নিয়ে রীতিমতো ঝাঁপিয়ে পড়ল ব্যবসায় ভাগ বসাতে। আমি দাঁতে দাঁত চেপে কাজ চালিয়ে যেতে লাগলাম। সিদ্দিক গ্রুপকে আমার পায়ের নিচে থাকতে হবে। আমার আম্মা এই সিদ্দিক গ্রুপের ঠাট বজায় রাখার জন্য দিনের পর দিন নিজের জান কুরবান করে গেছেন। কাজেই এই সিদ্দিক গ্রুপ আমার ছাড়া আর কারো হতে পারে না। মাস দুয়েক পর ব্যবসার কাজে আমাকে ময়মনসিংহ যেতেই হবে। বড় একটা ডিল। এটাতে সাকসেসফুল হলে সামনের শেয়ার হোল্ডারের মিটিংয়ে সিইও হওয়ার লড়াই ওই অনেকখানি এগিয়ে যাব আমি। কিন্তু আমি দ্বিধাবোধ করতে লাগলাম। 2 মাসে আম্মা অনেকখানি সুস্থ হয়েছে, কিন্তু তবুও আম্মাকে রেখে এত দূর যাওয়ার সাহস আমার হচ্ছিল না। আমি মানা করে দেওয়ার ঠিক আগ মুহূর্তে জানা গেল আমি মিটিংটি ক্যান্সেল করলে ইরতাজ চাচা এই মিটিং হ্যান্ডেল করবে, আর আমি সিদ্দিক গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক হওয়ার দৌড়ে 2 ধাপ পিছিয়ে যাব এক নিমেষেই। আমার হাতে আর কোনো বিকল্প ছিল না। আমি বাসার নার্স, আয়া, কেয়ারটেকারদের 100 বারের বেশি করে তাদের কাজে ফাঁকি না দেওয়ার কথা মনে করিয়ে দিলাম। পরের দিন সকালে আব্বা আমাকে নাস্তা টেবিলে ডাকলেন। আমার খাবার দাবারের কোনো আগামাথা ছিল না এমনিতেও। তাছাড়া আব্বার সাথে নাস্তায় বসার সাহস আমার হতো না কখনই। কে জানে আচমকা হাতের কাটা চামচটা এই শয়তানটার গলা বরাবর বসিয়ে দেই কিনা। আব্বা চেয়ার টেনে বসতে বসতে বলল, শুনলাম প্লেনের টিকিট নাকি ক্যান্সেল করেছো। বাংলাদেশের প্লেনে প্রচুর ঘটঘট শব্দ হয়, মাথা ধরে যায় আমার। আমি নির্লিপ্ত কণ্ঠে বললাম। আব্বার চোখে কৌতুক ঝিলিক দিল। শান্ত কণ্ঠেই বলল, নিজেই নাকি ড্রাইভ করেছো? আপনার কোনো আপত্তি আছে? আমি খড়খড়ি গলায় বললাম, না, নেই। আমি কেবল একটা জিনিসই চাই শৈবাল। আব্বা তার রুটিতে মাখন লাগাতে লাগাতে বললেন, আমি চাই এই ডিলটা খুব স্মুথলি হোক, ক্লিয়ার লাইক স্ক্রিনটেল। আমি কিছু বললাম না, চুপচাপ দাঁড়িয়ে রইলাম। তোদের স্যাটিসফাই করার সর্বোচ্চ চেষ্টা করবে, কেমন? মেয়ে নিয়ে রাত কাটাতে চাইলে জোগাড় করে দেবে, মদ গাঁজা ইয়া বা এনিথিং। আমার ডিলটা চাই। আব্বা কফিতে চুমুক দিলেন। আই ডোন্ট কেয়ার উফ উই নিড টু লিক দেয়ার শো, আই জাস্ট কেয়ার দি ডিল। ডিলটার জন্য যদি আমার তোদের পায়ে জুতাও চাটতে হয়, চাটবে। আমি সাপদের মতো চোখ তুলে তাকালাম। সামনের ফল কাটার ছুরি দিয়ে শয়তানটার জিভ কেটে দেওয়ার ইচ্ছাটা আমার অনেক কষ্টে রোধ করতে হলো আমাকে। এখন না, আগে সিদ্দিক গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আমার হাতে আসুক, তারপরে এই শুয়োরের বাচ্চাকে আমি জ্যান্ত ছাল ছাড়াবো। ওকে, দ্যাটস ইট, উই ক্যান গো নাও। স্বাভাবিক কণ্ঠে বলল আমার আব্বা। আমি চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতে গিয়ে থমকে গেলাম। শান্ত কণ্ঠে বললাম, আব্বা একটা কথা শুধু।
আব্বা কফির কাপ নামিয়ে রাখতে রাখতে আমার দিকে তাকালো। আমি কাছের টেবিলে দু হাতে শরীর ভর রেখে দাঁড়ালাম। আমার আব্বার দিকে তাকিয়ে কঠিন স্বরে বললাম, আমি বাসা নেই, এই সুযোগে ঘরে পিয়ে নিয়ে এসে রুমের দরজা লাগাবেন না। আপনার নষ্টামিতে আমার অনাগ্রহ কিছুই নেই। হোটেল শেরাটন সোনারগাঁও বা লা মেরিডিয়ানে মেয়ে নিয়ে রুম ভাড়া করে কাজ সারবেন। এই বাড়িতে আপনার ইতরামির ছায়াও যেন না পড়ে আর। আব্বা স্থির চোখে আমার দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে তার মুখে এক ধরনের ঠান্ডা হাসি ফুটে উঠল। আব্বা হাসি হাসি স্বরে বলল, আমি ভেবেছিলাম তুমি তোমার আম্মুর মতো হয়েছো। কথাটা ঠিক না, তুমি আমার মতো হয়েছো। সিদ্দিক গ্রুপ আবার আরেকটা ইসমাইল সিদ্দিক পেতে যাচ্ছে। উই এম রিয়েলি টু থিঙ্ক দ্যাট। আমি থু করে মেঝেতে একদলা থুতু ফেললাম, কিছু বললাম না। আব্বা অপমানটা গায়ে মাখলো বলে মনে হয় না। সে নির্বিকার ভঙ্গিতে কফি পট থেকে কফি ঢালতে ঢালতে বলল, ছেলে, তুমি যে জিনিসটা ঘৃণা করো সেটা হিউম্যান লাইফে বেসিক নিড। মানুষ যারা অ্যাফোর্ড করতে পারে না তারা একজন সঙ্গী নিয়েই সন্তুষ্ট থাকে। আমি অ্যাফোর্ড করতে পারি, আমার তাই সঙ্গিনীও বেশি। খারাপ কথা সুন্দর করে বললে খারাপ কথা ভালো হয় না, বিশ্রী থাকে। তোমার এই জঘন্য রকম ইতরামের জন্য আমার আম্মার আজ এই অবস্থা। আম্মার লাইফে তুমি একটা অভিশাপ, আমি শীতল স্বরে বললাম। আব্বা পূর্ণ চোখে আমার দিকে তাকালেন, শান্ত স্বরে বললেন, তোমার সাথে আমার কথা বলা শেষ, তুমি যেতে পারো। আমি দীর্ঘক্ষণ এই মানুষ নামের জানোয়ারটার দিকে তাকিয়ে রইলাম। তারপর ঘুরে হাঁটতে শুরু করলাম। রাগে আমার শরীর কাঁপছে, কিন্তু আমি কিছুই বললাম না। ময়মনসিংহের আমার মিটিংটার ফলাফল খুব ভালো হলো। 4 জন ইনভেস্টর একবারে মিটিং শেষেই চুক্তিপত্রে সাইন করে দিল। আমার মিটিং শেষ হলো 10:30টায়। মেইন ইনভেস্টর আমার সাথে হ্যান্ডশেক করতে করতে বলল, ইয়াং সিদ্দিক, আই হোপ টু মিট ইউ সুন অ্যাজ দ্য সিইও অফ সিদ্দিক গ্রুপ। আমি হেসে মাথা নাড়ালাম, কিছু বললাম না। আমার কানে কেবল বাজতে লাগলো, ইয়াং সিদ্দিক। দিন শেষে কি আমিও আমার পিতা বা পিতামহের মতোই হয়ে যাব? আমিও রক্তদোষী উম্মাদের মতো নিজের আদিম রিপুর পিছনে ছুটে বেড়াবো একইভাবে? স্যার, রিসিপশনের মেয়েটার মোহময় কণ্ঠে বাস্তবে ফিরলাম আমি। মেয়েটা তার হাতের ফোনটা এগিয়ে দিল। ইউ ড্রপ দিস। আমি ফোনটা চিনতে পারলাম, এটা আমার ফোনেই। মিটিংয়ের ব্যস্ততায় ভুলে রেস্টুরেন্টে ফেলে যাচ্ছিলাম। আমি ফোনটা হাতে নিয়ে হাসলাম, থ্যাংক ইউ সো মাচ। নো স্যার, ইটস ওকে। লাস্ট সময় হাসি হাসলো মেয়েটা। আমি মেয়েটার কাঁধে লাগানোর ব্যাজে তার নাম লেখা দেখলাম, তনিমা আফরোজ। তনিমা আমার দিকে এক পা এগিয়ে গেল, একই ভঙ্গিতে বলল, ইটস আওয়ার ডিউটি টু স্যাটিসফাই আওয়ার গেস্ট। আমি ঘাড় কাত করে তাকালাম, কিছু বললাম না। তনিমা সেটাকে নীরব সম্মতি ধরে নিয়ে আরেকটু এগিয়ে এলো। তার গায়ে মৃদু কিন্তু মোহনীয় সেন্টের ঘ্রাণ পেলাম আমি। তনিমা কোমল কণ্ঠে বলল, আপনি তো আমাদের হোটেলে উঠেছেন, তাই না স্যার? আমি এবারও কোনো উত্তর দিলাম না। এই রেস্টুরেন্টের উপরতলায় একই ব্র্যান্ডের আন্ডারে পরিচালিত হোটেল আছে, খুবই বিখ্যাত এদিকে। আমার রাত কাটানোর জন্য তাই দূরে আর খোঁজ করিনি। উপরের হোটেলের একটা রুমেই এক রাতের জন্য বুক করেছি। তনিমা আমার কানের কাছে মুখ এগিয়ে আনলো, ফিসফিস করে বলল, আমি কি এসে চেক করব আপনার কোনো অসুবিধা হচ্ছে কিনা আজ রাতে? আমি তনিমার দিকে তাকালাম। কি ভয়ঙ্কর কাটা কাটা সুন্দরী! তার ভয়ঙ্কর সৌন্দর্যের আগুন যেন যে কোনো ছেলেকেই চুম্বুকের মতো টানবে। আমি মুখ ফিরিয়ে তাকালাম। রেস্টুরেন্টের দুধারে বড় বড় আয়না টাঙানো। তার একটা আয়নায় আমার আর তনিমার প্রতিবিম্ব দেখা যাচ্ছে, কিন্তু আমি আমার প্রতিবিম্বের বদলায় আমার অতি ঘৃণার মানুষ আমার আব্বাকে দেখলাম। হাসি হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছে এই জানোয়ারটা। আমি স্থির চোখে সেই প্রতিবিম্বের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। তারপর সিটকে সরে গেলাম তনিমার কাছ থেকে। তনিমা মনে হয় বড়লোক ছেলেদের প্রথমবার হিসেবে এই আপত্তিনামার সাথে বেশ পরিচিত। সে তাই ঘাবড়ালো না, একটু হেসে আমার হাতে একটা কার্ড গুজে দিল, মিষ্টি হেসে বলল, কোনো তাড়াহুড়ো নেই স্যার, কল মি ওয়েন ইউ আর রেডি। আমি তপ্ত চোখে এই মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। আব্বার মেয়ে সেক্রেটারিগুলোর সাথে এর চেহারা কোনো মিল নেই, কিন্তু মেয়েটা অবিকল তাদের মতোই লাগছে। মেয়েটার দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার রাগের পারদ ধীরে ধীরে চূড়ায় পৌঁছল। কে জানে কি করে ফেলতাম, কিন্তু শব্দ করে ফোন বেজে উঠল আর আমি এক ঝটকায় বাস্তবে ফিরলাম।
আমি ফোনের স্ক্রিনের দিকে তাকালাম। বাসার কেয়ারটেকারের ফোন। আমার পাগলামি নিশ্চয়ই বেড়েছে, নইলে এভাবে হুট করে আমাকে ফোন দিত না সে। আমি তনিমার দিকে মুখ ফেরালাম, শীতল কণ্ঠে বললাম, আমি যদি দ্বিতীয়বার তোমাকে আমার আশেপাশেও দেখি, সোজা তোমাকে আস্তে করে পাঠানোর ব্যবস্থা করব আমি। ইউ নো আই ক্যান ডু দ্যাট, রাইট? তনিমা এবার ঘাবড়ালো, তাড়াহুড়ো করে আমার থেকে সরে রিসিপশন ডেস্কের আড়ালে গেল সে। আমি মেয়েটার দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ফেললাম, চাপা স্বরে বললাম, ব্লাডি ইডিয়ট বি। বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করলাম। তারপর কলটা রিসিভ করলাম দ্রুত হাতে। উপাস থেকে কেয়ারটেকার হাসান হাউমাউ করে বলল, ছোট সাহেব, মালিক তো তার পিএকে নিয়ে বাসায় আসছে। বাসার সব নার্স আর বুয়াকেও বাইর কইরা দিছে। বাসার মধ্যে এখন শুধু খালাম্মা স্যার আর ওই বদ মাইয়া। খালাম্মা স্যারের রং তামাশা দেখা কিচ্ছু বলে নাই, খালি নিজের রুমে গিয়ে দরজা দিচ্ছে। ছোট সাহেব, দরজা দিচ্ছে। আমি হাসানের কথায় আড়ষ্ট হয়ে গেলাম। আমি চাপা স্বরে বললাম, তুমি এখনই ফায়ার সার্ভিসের কল দাও। আমার কথা শেষ হওয়ার আগেই হাসানের হাত থেকে ফোনটা কেড়ে নিল আমার আব্বা। নিশ্চয়ই একগাদা মদ খেয়েছে। জড়ানো কণ্ঠে বলল, কোনো ফায়ার সার্ভিস আসবে না মাই সান। লেট ইউর ড্যাড কয়জন হিজ নাইট উইদাউট এনি ডিসেম্বল। ড্যাম আব্বা, আমার আম্মার যদি কিছু হয়। আমি আর কিছু বলার আগে খট করে কেটে গেল ফোন লাইন। আমার আশেপাশে সব কিছু দুলতে শুরু হলো। আমি দেয়াল ঠেসে নিজেকে সামলালাম। আমি আমার আব্বার ক্ষমতা সম্পর্কে জানি। আব্বা যদি বলে আজ রাতে কেউ তার বাড়ির ত্রিসীমানায় থাকবে না, তাহলে তাই হবে। একমাত্র আমি ছাড়া কেউ তাকে থামাতে পারবে না। আমি পাগলের মতো আম্মার নাম্বারে ফোন ধরতে লাগলাম। ফোনে রিং হচ্ছে, কিন্তু উপাস থেকে কেউ রিসিভ করছে না। আচমকা পরিচিত সত্যটা যেন প্রচণ্ড জোরে চর বসালো আমার গালে। আমার আম্মা মারা যাবে। আম্মা অবসেসিভ সুইসাইডাল ডিসঅর্ডারের পেশেন্ট। আব্বার এই শয়তানের ধাক্কা আম্মা নিতে পারবে না। আম্মাকে আবার নিজেকে খুন করতে হবে, আর আম্মাকে ঠেকানোর মতো মানুষ আজকে কেউ নেই। আমি রেস্টুরেন্ট থেকে ছুটে বের হতে গিয়ে ওয়েটারের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলাম। প্রচণ্ড ধাক্কায় এক মুহূর্তের জন্য আমার পৃথিবী শব্দহীন হয়ে গেল। কেবল তীক্ষ্ণ একটা সাইরেনের শব্দ আমার মাথায় বাজছে। আমার হাতে প্লেটের ভাঙ্গা টুকরো গেঁথে টপটপ করে রক্ত পড়ছে। আমি সেই রক্তমাখা হাতেই মুখের ঘাম মুছলাম। মুখটা রক্তে মাখামাখি হয়ে গেল আমার। আমি টলমল পায়ে উঠে দাঁড়ালাম। আশেপাশে জড়ো হওয়া লোকের ভিড় ঠেলে কোনো মতে উঠে দাঁড়ালাম। এলোমেলো পায়ে ছুটে গাড়িতে বসলাম। আমি গ্যাস পাটালে চাপ দিতে গিয়েই চাপা গর্জন করে উঠল গাড়ির শক্তিশালী ইঞ্জিন। হুশ করে গ্যারেজ ছেড়ে রাস্তায় উঠল গাড়িটা। আমি গাড়ির হুইল শক্ত করে আঁকড়ে ধরে চাপা সরে বিড়বিড় করলাম, আম্মা প্লিজ, আমার জন্য একটু হলেও অপেক্ষা করো। আমি আসলেই সব ঠিক হয়ে যাবে। ঠিক সেই সময় ঢাকা ময়মনসিংহের হাইওয়ের একটা লেনের সামনে সেনাবাহিনীর গাড়ি থেমে আছে। পররাষ্ট্রমন্ত্রীর ময়মনসিংহ ভ্রমণের সুবাদে 2-3 মাইল পর পর চেকপোস্ট বসেছে। রাত 11:30 পেরিয়ে গেছে। চেকপোস্টের কড়াকড়িও থেমে গেছে। একটা চেকপোস্টে 1-2জন জুনিয়র অফিসার ছাড়া আর কেউ নেই। একরকমের একটা চেকপোস্টের টুলের চার্জার বাতি ধরে বই পড়ছে একজন জুনিয়র অফিসার। তারই এক মনে বই পড়াতে বিঘ্ন ঘটিয়ে পাশের গাড়ি থেকে লাফ দিয়ে নিচে নামলো আরেক জুনিয়র অফিসার, হাতে একটা চিপসের প্যাকেট। বই পড়ুয়া অফিসার মুখের উপর থেকে বই না সরিয়ে শান্ত কণ্ঠে বলল, তোহা, গাড়ি থেকে কিছু খেতে মানা করেছে, রাখেন স্যার। লেফটেন্যান্ট তোহা হ্যাসকা টান দিয়ে অফিসারের মুখ থেকে টেনে বইটা সরালো। এত জ্ঞান দিস কেন? তুই কি আমার সিনিয়র নাকি? অফিসার মুখ তুলে তাকালো। বুকের কাছে সাটা ব্যাজে সোনালি অক্ষরে লেখা সাইদ সাদাত। এখনকার মেজর সাদাতের সেই সময়ের লেফটেন্যান্ট সাদাতের তেমন কোনো পার্থক্য নেই। শুধু সেই সময় লেফটেন্যান্ট সাদাতের চোখটা নির্বিকার নিষ্ঠুরতায় ঝকঝক করত। এখন সেই চোখে গাঢ় শীতলতা। লেফটেন্যান্ট সাদাত তার স্বভাবসুলভ নির্লিপ্ত স্বরে বলল, ঠিক কথা বলার জন্য সিনিয়র জুনিয়র বড় লোক ছোট লোক কিছুই হওয়া লাগে না, শুধু ঠিক বেঠিক জ্ঞান থাকলেই চলে। লেফটেন্যান্ট সাদাত তোহার হাতের বইটা হ্যাসকা টানে ফেরত নিল। কিছুই হয়নি এমন ভঙ্গিতে বইয়ের পৃষ্ঠা মেলল সে। লেফটেন্যান্ট তোহা হাতের ফাঁক দিয়ে শ্বাস ফেলে বলল, আরো 10 বছর গেলেও তুই ঠিক একই রকমের শয়তান থাকবি সাইদ। আমি খাতায় লিখে রাখতে পারি। লেফটেন্যান্ট তোহা তার কথা শেষ করার আগেই চমকে উঠল। দূর থেকে গাড়ির হেডলাইট চোখে লাগছে তার।
গাড়িটা এখনও যথেষ্ট দূরে। এত দূর থেকেও ভালো করে বোঝা যাচ্ছে তীব্র গতিতে এগিয়ে আসছে দামি গাড়ি। লেফটেন্যান্ট তোহা এক লাফে পিছিয়ে গেল, চাপা গলায় বলল, বেয়াদবটা তো চাকায় আগুন ধরিয়ে দেবে। নির্ঘাত বড় লোকের বাচ্চা। লেফটেন্যান্ট সাদাতের মতো নির্লিপ্ত ছেলেরও বইয়ের ফাঁক দিয়ে কৌতূহলী চোখে তাকালো। হাসি ফুটল তার ঠোঁটের কোণে। শান্ত কণ্ঠে বলল সে, তোহা, লায়ন গার্ডেন নামিয়ে দেয়। রাত 12টা বাজলেই হাইওয়ে নিজের বাবার সম্পত্তি হয়ে যায় না। সহজ সত্যটা ভালো করে বোঝাতে হবে রিচ কিডকে। গাড়ির হেডলাইট স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠেছে। তার সাথে পাল্লা দিয়ে প্রখর হচ্ছে লেফটেন্যান্ট সাদাতের নির্বিকার দৃষ্টি। বড়লোকের ছেলে মেয়েদের কলিজা থাকে ছোট, বাবা দাদার টাকা উপরে তারা এতটা নির্ভরশীল। সেসব ঘটনা টাকা দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না। সেসব ঘটনায় তারা প্রথম ধাক্কাতেই হাল ছেড়ে ছড়ে বসে থাকে। লেফটেন্যান্ট তোহাও তাই ভেবেছিল। লাইন গার্ড নামানো মাত্রই এই ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস মুভির নায়ক গাড়ি থামিয়ে নেমে হম্বিতম্বি শুরু করবে। সমস্যা হলো এবারের ঘটনার সাথে তার থিওরি মিলল না। গাড়ির চালক গাড়ি থামালো না, সোজা লাইন গার্ডের উপর গাড়ি চালিয়ে দিল। গাড়িটি এমনিতেই অসম্ভব মজবুত, তার উপর তীব্র গতিতে লাইন গার্ডে আশ্রয় পড়ার জন্য গাড়িটা আপাতত দৃষ্টিতে কিছুই হলো না। কিন্তু লাইন গার্ড একেবারে দুমড়ে মুচড়ে গেল। লাইন গার্ডের কাঠের টুকরো সিটকে এসে লেফটেন্যান্ট তোহার গালে পড়ল। সে গাল চেপে ব্যথায় আর্তনাদ করে উঠল। লেফটেন্যান্ট সাদাতের কি হলো বলা গেল না, কিন্তু সেও এই বদ্ধ উন্মাদ গাড়িটির কাণ্ডকারখানায় উঠে দাঁড়িয়েছে। এত বড় দুর্ঘটনার পরেও গতি কমল না গাড়িটা। কিছুক্ষণের জন্য থেমে আবারও ধুলে উঠতে লাগলো তার চাকার নিচে। দুর্ঘটনা সামলে ওঠা ইঞ্জিনেও চাপা গুঞ্জন। লেফটেন্যান্ট তোহা গাল ধরে রেখে হাউমাউ করে উঠল। সাইদ, কুত্তার বাচ্চাটা তো পালাচ্ছে। লেফটেন্যান্ট সাদাতের ঠোঁটের কোণে ঠান্ডা এক টুকরো হাসি ফুটে উঠল। তার এই হাসি লেফটেন্যান্ট তোহা খুব ভালো করে চেনে। চরম মাত্রা পাগলামির আগে এভাবে হাসে সাদাত। লেফটেন্যান্ট তোহা গাল ফাটিয়ে চেঁচালো, খবরদার সাইদ, ভুলেও। লেফটেন্যান্ট তোহার কথা শেষ হওয়ার আগেই লেফটেন্যান্ট সাদাত তার কোমরের পিস্তলের খাপ থেকে ঝটকা মেরে গান বের করলো। 2 সেকেন্ডের মধ্যেই নিশানা করলো সামনের গাড়িটাকে। লাইন ছাড়া গাড়িটা ততক্ষণে হাইওয়েতে উঠে গেছে, কিন্তু সামনের দিকে যাওয়ার আগেই পিস্তলের গুলি বের হওয়ার প্রচণ্ড শব্দ হলো। ঠাস করে ফেটে গেল গাড়ির সামনের চাকা, আর গতি হারিয়ে পাশের কাছে ঠাস করে ধাক্কা খেলো গাড়িটা। লেফটেন্যান্ট সাদাত পিস্তল নামিয়ে রাখলো। শান্ত ভঙ্গিতে তার প্যাটের পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটে লাগালো সে। লেফটেন্যান্ট তোহা তখনও হতভম্ব চোখে সামনের ধোয়া ওঠা বিধ্বস্ত গাড়ির দিকে তাকিয়ে আছে। লেফটেন্যান্ট সাদাতকে এভাবে নির্বিকার ভঙ্গিতে সিগারেট ধরাতে দেখে রাগে ফেটে পড়ল সে। কাউমৌ করে বলল, ফোর্সের গান কি তোর বাপে তোরে দিয়েছে? লেফটেন্যান্ট সাদাত তখন প্যান্টের পকেটে থাপড়ে লাইটার খুঁজছে। লেফটেন্যান্ট তোহার কথায় সে ঘাড় কাত করে তাকালো, শান্ত স্বরে বলল, হ্যাঁ। 1 সেকেন্ডের জন্য থমকে গেল লেফটেন্যান্ট তোহা। পরক্ষণেই মনে পড়ল যে লেফটেন্যান্ট সাদাতের বাবা ব্রিগেডিয়ার জেনারেল শাহিন সাদাতই তাদের ক্যান্টনমেন্টে জুনিয়র অফিসারদের কাছে আগ্নেয়াস্ত্র হস্তান্তরের দায়িত্বে আছে। সে যুক্তি বিবেচনায় লেফটেন্যান্ট সাদাত তার পিস্তল তার বাপের কাছ থেকেই পেয়েছে। এতে কোনো তর্কের অবকাশ নেই। লেফটেন্যান্ট তোহা হতাশ নিঃশ্বাস ফেলল। আমি সেটা বোঝাতে চাচ্ছি না আমি সেটা বোঝাতে চাচ্ছি না গর্ধপ। আমি বোঝাতে চাচ্ছি ফোর্সের গান তুই এভাবে ব্যবহার করতে পারিস না। ডিসিপ্লিনারি অ্যাকশন হবে তোর এগেনস্টে। লেফটেন্যান্ট সাদাতকে সেই সম্ভাবনায় খুব বেশি বিচলিত হতে দেখা গেল না। সে আবারও পকেটের কোথাও লাইটার না পেয়ে চিন্তিত কণ্ঠে বলল, তোর কাছে লাইটার হবে? লেফটেন্যান্ট তোহা দাঁতে দাঁত পিষে বলল, তোর লাইটারের গুষ্টি মারি। লেফটেন্যান্ট সাদাত আবারও একবার পকেট ঝাড়ল, তারপর হুট করে সামনে বিধ্বস্ত গাড়িটার দিকে হাঁটা দিল। লেফটেন্যান্ট তোহা আবারও চেঁচালো, কই যাস? লেফটেন্যান্ট সাদাত ঘাড় ঘুরিয়ে তাকালো, সহজ গলায় বলল, গাড়ির ড্রাইভার বেঁচে আছে কিনা দেখতে হবে। যদি বেঁচে থাকে তাহলে ব্যাটার কাছে জিজ্ঞেস করতে হবে লাইটার আছে কিনা। লেফটেন্যান্ট তোহা আবারও হতাশ নিঃশ্বাস ফেলল। তারপর তাড়াহুড়ো করে লেফটেন্যান্ট সাদাতের পিছু নিল সে। এই পাগলাকে বিশ্বাস নেই, একা ছেড়ে দিলে আবার কোন পাগলামি শুরু করে। এদিকে আমি শৈবাল সিদ্দিক মিনিট 2-এর জন্য জ্ঞান হারিয়েছিলাম গাছের সাথে ধাক্কা খাওয়া মাত্রই। গাড়ির সামনে লাইন গার্ড দেখেই আমার মাথা এলোমেলো হয়ে যায়। এখন 1 সেকেন্ডে দেরি করা মানে আম্মার সাথে ভয়ঙ্কর কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা 1000 গুণ বেড়ে যাওয়া। তাই বিনা দ্বিধায় আমি এই ঘোড়া ডিমের লাইন গার্ডকে গুড়িয়ে দিয়েছি।
তবে বেসামাল গতির জন্য হাইওয়ে থেকে ছিটকে বাইরে চলে গিয়েছিল। গাড়িটা হাইওয়েতে তোলার পরপরই গাড়ির গতি তুলে ফেলেছিলাম, কিন্তু দুপায়ে গিয়ে যেতে প্রচণ্ড একটা শব্দ হলো, আর আমার গাড়ি তাল হারিয়ে ধাম করে বাড়ি খেলো গাছের সাথে। 2 সেকেন্ডের জন্য জ্ঞান হারালাম আমি। জ্ঞান ফিরে পেতেই মাথা গরম হয়ে গেল আমার। কতখানি সময় নষ্ট হয়েছে আমার। আম্মা কি বেঁচে আছে না? এই ভয়ঙ্কর চিন্তাগুলো গুনগুন করতে করতেই যেন ছিঁড়ে ফেলতে লাগলো আমার কানের পর্দা। হতাশা, রাগ আর দুঃখে গাড়ির স্টিয়ারিং হুইলে পাগলের মতো হাত দিয়ে বাড়ি দিতে লাগলাম আমি। এত জোরে আঘাতে হাত ফেটে আবারও তপ্ত রক্ত গড়ালো আমার 2 হাত বেয়ে, আরও গড়াতো। তার আগে ঝট করে বাইরে থেকে কেউ গাড়ির দরজা টেনে খুলল। আমি টকটকে লাল চোখে আগন্তুকের দিকে তাকালাম। বুকের কাছের ব্যাজের বড় করে লেখা সাইদ সাদাত। লেফটেন্যান্ট সাদাত আমার রক্তমাখা হাতের দিকে নির্লিপ্ত চোখে তাকালো, সহজ গলায় বলল, লাইটার আছে? কি? আমি বড় বড় শ্বাস ফেলতে ফেলতে বললাম। লেফটেন্যান্ট সাদাত কিছু বলার আগে লেফটেন্যান্ট তোহা তাকে টেনে বের করলো। লেফটেন্যান্ট তোহা চিবিয়ে চিবিয়ে বলল, আল্লাহর দোহাই লাগে সাইদ, তুই একটা কথাও বলবি না। লেফটেন্যান্ট তোহা তার পকেট থেকে দেশলাই বের করে লেফটেন্যান্ট সাদাতের হাতে গুজে দিয়ে যোগ করলো, প্লিজ সাইদ, নইলে আমি তোকে গুলি করে দেব। লেফটেন্যান্ট সাদাত নির্লিপ্ত স্বরে বলল, তোর যে নিশানা, তাতে তুই আমাকে গুলি করতে গেলে লেজিকে প্রথম উড়িয়ে দিবি। লেফটেন্যান্ট তোহা কড়া চোখে তাকালো। লেফটেন্যান্ট সাদাত সেদিকে তাকিয়ে কাঁধ ঝাঁকালো। একটু দূরে গিয়ে যত্ন করে সিগারেট ধরালো সে। লেফটেন্যান্ট তোহা গাড়ির ভেতরে উকি দিয়ে বলল, হ্যালো ব্রাদার, হাত পা ভেঙেছে কিছু? আপনার গাড়ি তো মারাত্মক ভালো, এত বড় ধাক্কা খেলো, একটু ড্যাম খাওয়া ছাড়া কিছুই হয়নি। আমি দরজা খুলে বের হলাম। আগুন ঝরা চোখে তাকিয়ে বললাম, আপনি জানেন আমি কে? লেফটেন্যান্ট তোহা নির্বিকার কণ্ঠে বলল, কিভাবে জানবো? আপনি তো আমার দুলাভাই না? আমি ঠান্ডা স্বরে বললাম, সিদ্দিক গ্রুপ অফ ইন্ডাস্ট্রির শৈবাল সিদ্দিক। আপনি শৈবাল, ছত্রাক, ব্যাকটেরিয়া যাই হন না কেন, মারাত্মক স্পিডে গাড়ি চালিয়ে লাইন ব্রেকার উল্টে দিয়েছেন আপনি। কাজে লাফালাফি একটু কম করেন। লেফটেন্যান্ট তোহা শীতল কণ্ঠে বলল। আমি অস্থির কণ্ঠে বললাম, আমার খুবই ইমার্জেন্সি, আমার আম্মা অসুস্থ। আপনি আমার নামে চার্জশিট রেডি করেন, আমি কালকে হাজিরা দেবো থানায়। হুট করেই পেছন থেকে একটা নির্লিপ্ত স্বরের প্রশ্ন আমাকে চমকে দিল। খুনটা কতক্ষণ আগে করেছেন? লেফটেন্যান্ট তোহা পেছনে না ঘুরে কড়া গলায় বলল, তোরে চুপ করতে। গাড়ির হেডলাইটে শুকনো রক্ত লেগে আছে, অনেকখানি রক্ত। মানুষ চাপা দিলে হেডলাইটে এভাবে রক্ত লাগে। লেফটেন্যান্ট সাদাত শান্ত চোখে আমার দিকে তাকালো। ক্রুর নিষ্ঠুরতায় ধকধক করছে তার চোখ। আমি কোনো খুন করি নেই, এটা আমার হাতের রক্ত। আমি রেস্টুরেন্টের ভাঙা কাছে হাত কেটে ফেলেছিলাম। তাড়াহুড়ে গাড়িতে উঠতে গিয়ে রক্তের সিটে লেগেছে। আমাকে প্লিজ যেতে দেন, আমার আম্মা অসুস্থ। এমনিতে সেনাবাহিনীর অফিসার হাত করা রাখে না, কিন্তু মন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা প্রত্যেক অফিসারদের জন্য আলাদা করে হাত করা দেওয়া হয়েছে। লেফটেন্যান্ট সাদাত তার পকেট থেকে হাত করা বের করলো। কিছু বোঝার আগে আমার 2 হাতে হাত করা আটকে হ্যাসকার টানে আমাকে সেনাবাহিনীর গাড়ির দিকে টেনে টেনে নিয়ে যেতে লাগলো। আমি ঝটকা মেরে নিজেকে সরাতে চাইলাম। আমি চিৎকার করে বলতে লাগলাম, না, আমি যাব না, আমি কোনো খুন করিনি, এটা আমার রক্ত। লেফটেন্যান্ট সাদাত আমার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, ব্লাডের ফরেন্সিক টেস্ট করলে বোঝা যাবে এটা আপনার রক্ত না। আমার আম্মা অসুস্থ, আমি না গেলে আমার আম্মা মারা যাবে। আমাকে আজকে যেতে দেন, কালকে দরকার হলে বাসা থেকে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবেন, আমি ভাঙ্গা গলায় বললাম। ধস্তাধস্তির এক ফাঁকে আমার পকেটের ফোন নিচে পড়ে গেল। ফোনটার জীবনের শক্তি প্রশংসনীয়। এত বড় ঝাপটার পর দিব্যি কাজ করে চলেছে। মাটিতে পড়তেই ফোনের ভাইব্রেশনের শব্দে কেঁপে উঠলাম আমি। ফোনে রিং বাজছে। আমার আম্মা কল করেছে আমাকে। লেফটেন্যান্ট সাদাত তা খেয়াল করলো বলেই তার শক্ত হাতের মুঠো আলগা হয়ে গেল। আমি ফোনটা তুলতে নিচু হলাম। হাতের হাত করার বাধায় কিংবা ঘামে ভেজা হাতের কাঁপুনির কারণে কি না কে জানে, আমি ফোনটা তুলতে গিয়েও তুলতে পারলাম না, মাটিতে পড়ে গেল। আবারও তুলতে যাওয়ার আগেই লেফটেন্যান্ট সাদাত ফোনটা তুলে কানে ঠেকালো। আমি চেঁচিয়ে বাধা দিতে নিলাম, কিন্তু লেফটেন্যান্ট সাদাত পিছনে দাঁড়ানো লেফটেন্যান্ট তোহাকে ইশারা দিল। লেফটেন্যান্ট তোহা সে ইশারা বুঝতে পারলো বলেই তার শক্ত হাতে আমাকে আটকে ফেললো। আমি পাগলের মতো ধস্তাধস্তি করে নিজেকেও মুক্ত করতে পারলাম না।
লেফটেন্যান্ট তোহা তার অন্য হাত দিয়ে আমার মুখ চেপে ধরলো, আমার কানে ফিস ফিস করলো। আপাতত চুপ থাকেন, এই ফোন কলেই আপনার আজ রাতের ভাগ্য নির্ধারণ হবে। আমি কিছু বলতে পারলাম না, আমার চোখ থেকে কেবল অবাধ্য এক টুকরো অশ্রু গড়িয়ে পড়ল। লেফটেন্যান্ট সাদাত ফোন ধরলো। উপাস থেকে আমার আম্মা সম্ভবত আমাকে খুঁজলেন। তার উত্তরে লেফটেন্যান্ট সাদাত সহজ গলায় বলল, আপনার ছেলে আমাদের সাথে আছে। আমি লেফটেন্যান্ট সাদাত। আপনার কিছু বলা থাকলে আমাকে বলুন। আম্মা সম্ভবত জিজ্ঞেস করলেন আমি কোনো ঝামেলায় জড়িয়েছি কিনা। লেফটেন্যান্ট সাদাত সেই প্রশ্নের উত্তরে যা বলল তার জন্য আমি আজও তার প্রতি কৃতজ্ঞ। লেফটেন্যান্ট সাদাত নরম কণ্ঠে বলল, না খালাম্মা, আমি আপনার ছেলের বন্ধু। আপনার ছেলে একটু ব্যস্ত আছে, সেজন্য আমার ফোনটা ধরা। আম্মা সহজ সরল মানুষ বলে এই খোরা যুক্তি মেনে নিল। তারপর দীর্ঘ সময় লেফটেন্যান্ট সাদাতকে কিছু বলল। এপাশ থেকে লেফটেন্যান্ট সাদাত কোনো উত্তর দিল না, শুধু তার পাথরের স্থির চোখজোড়া একবারের মতো হলেও কেঁপে উঠল। মিনিট দুয়েক পর লেফটেন্যান্ট সাদাত ফোন রাখলো। আমি চেঁচিয়ে উঠলাম, আমাকে দেন, আমি আমার আম্মার সাথে কথা বলবো। আম্মা আমার সাথে কথা বললেই ঠিক হয়ে যাবে, প্লিজ। লেফটেন্যান্ট সাদাত আমার কথায় শীতল হাসি হাসলো। তারপর ফোনটা হাইওয়ের রাস্তায় ছুঁড়ে ফেললো। পাথরের রাস্তায় পড়ে চুরমার হয়ে গেল ফোনের স্ক্রিন। দুর্বোধ্য শব্দে নিভে গেল ফোনের বাতি। আমি স্তব্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। তারপর হাঁটু গেড়ে ধুলো মাখা মাটিতে বসে পড়লাম। আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আমার আম্মার সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল এই ফোনটা। লেফটেন্যান্ট সাদাত আমার কিছুটা ঝুঁকে আমার দিকে তাকালো, শীতল কণ্ঠে বলল, আপনি মানুষ খুন করে এসছেন, গলাবাজিটা তাই একটু কম করাটাই ভালো। আমি কাউকে খুন করিনি, এটা আমার হাতের রক্ত। তাড়াহুড়ো করে ওঠার সময় হেডলাইটে ব্লাড লেগে গেছে। কি করলে, জাস্ট কি করলে আপনি এই সত্যি কথাটা বিশ্বাস করবেন? আমি চিৎকার করে বললাম। লেফটেন্যান্ট তোহা লেফটেন্যান্ট সাদাতের হাত ধরলো। সাদাত, বেশি বাড়াবাড়ি করিস না, হাত করা খোল। কালকে ফরেন্সিক। আমি একে অ্যারেস্ট করেছি, কাজে আমি কি করব না করব সেটা আমি ঠিক করব। তুই আমার সিনিয়র না, তাই বেশি গান দিস না। নির্বিকার স্বরে বলল লেফটেন্যান্ট সাদাত। গাড়িতে ওঠ, তুই ড্রাইভ করবি। বারে, এখন তুই কোন দুঃখে অর্ডার দিচ্ছিস আমাকে? তুই কি আমার সিনিয়র? লেফটেন্যান্ট তোহা খড়খড়ে গলায় বলল, না উঠলে আমি গাড়ি চালাবো। বাই দ্য ওয়ে, রাকিন স্যার না তোকে বলেছিল আমাকে বেঁচে থাকতে যাতে ড্রাইভ করতে না দেওয়া হয়? লেফটেন্যান্ট সাদাত ভুরু নাচালো। লেফটেন্যান্ট তোহা হতাশ নিঃশ্বাস ফেলে গাড়ির দিকে এগুলো। লেফটেন্যান্ট সাদাতের গাড়ি চালানোর যে ধরন, তাতে তাকে গাড়ি চালাতে দিলে মেজর রাকিন সোজা তাকে ব্রাশ ফায়ার করবে। আমাকে হ্যাঁচকা টানে গাড়িতে তোলা হলো। একের পর এক মানসিক ধাক্কা সামলাতে সামলাতে ততক্ষণে আমার আর প্রতিবাদের জোর নেই। আমি ধুলো মাখা পায়ে খোরাতে খোরাতে গাড়িতে উঠলাম। গাড়ি চালাতে শুরু করলে আমি ঝাপসা চোখে রাস্তার দিকে তাকালাম। অস্পষ্ট স্বরে বললাম, আমার আম্মাকে আমার বাঁচাতে হবে। ঘন্টা দুয়েক পর হাইওয়ের পাশের প্রাথমিক স্কুলে অস্থায়ী সেনা ক্যাম্পের একটা রুমে আমি বসে আছি। রুমে আলো নেই বললেই চলে, একটা মাত্র হলদে বাতি, সেটাও করকর করে জ্বলছে নিভছে। 1 ঘন্টা আগে আমাকে এখানে নিয়ে আসা হয়েছে। তারপর এক সৈনিক আমার পুরো শরীর সার্চ করে যা কিছু পেয়েছে নিয়ে গেছে। তারপরের 1 ঘন্টা ধরে আমি এখানে বসে আছি। বদ্ধ দরজায় অজস্রবার ঠকঠকে ক্লান্ত হয়ে গেছি, তাই সামনের টেবিলে মাথা রেখে চুপচাপ বসে আছি। মাথার মাঝে না চাইতেও হিসাবনামা চলে আসছে, আমার বেঁচে থাকার সম্ভাবনার হিসাব। এমন সময় দরজা খুলে ভেতরে আসলো কেউ। আমি দরজা খোলার শব্দ শোনা মাত্রই ঝটকা মেরে মাথা তুললাম। সেই লেফটেন্যান্ট সাদাতেই ভেতরে ঢুকেছে। আমি কাতর গলায় বললাম, আমাকে ছেড়ে দেন না প্লিজ, এখন গেলেও আমাকে হয়তো বাঁচাতে পারবো, আপনার পায়ে ধরি। লেফটেন্যান্ট সাদাত তার হাতের ফাইলগুলো টেবিলে রেখে নির্বিকার ভঙ্গিতে চেয়ার টেনে বসলো। আমি আবারও আকুতির স্বরে বললাম, আমার আম্মা আপনাকে কি বলেছে আমি জানি না, আম্মার সাথে আমার কথাটা একটু বলতে দেন। তাহলে একজনের ফোন। ইচ্ছে করেই লোকটাকে চাপা দিয়েছেন নাকি দুর্ঘটনা ছিল? লেফটেন্যান্ট সাদাত আমার কথা যেন শুনেইনি এমন ভঙ্গিতে প্রশ্ন করলো। কি? কাকে চাপা দিব? কেন দিব? আমি অস্থির হয়ে বললাম। চাপাতের পর কি চেক করেছিলেন? লোকটা বেঁচে আছে কিনা, নাকি ধাক্কা মেরে পালিয়েছেন?
লেফটেন্যান্ট সাদাতের কণ্ঠে শীতলতা বাড়ল। আশ্চর্য, আপনি তো আমাকে পাগল বাড়িয়ে ফেলবেন। আমি বারবার বলছি আমি খুন করিনি। আমি হতাশায় চেঁচিয়ে উঠলাম প্রায়। লেফটেন্যান্ট সাদাত আমার দিকে দীর্ঘ সময় তাকিয়ে রইল, তারপর হাতের ফাইলে লাল ফিতা খুলল, আমার দিকে কতগুলো পাতা বাড়িয়ে দিয়ে বলল, মিথ্যা কথা বলার আর কোনো প্রয়োজন নেই। কাগজগুলোর দিকে না তাকিয়ে আমি বললাম, আমি মিথ্যে বলছি না। লেফটেন্যান্ট সাদাত একটা নিয়ে সিগারেট ঠোঁটের কোণে লাগালো, সহজ গলায় বলল, আপনাকে সার্চ করার সময় তনিমা আফরোজ নামের হোটেল মুনশান রিসেপশনিস্টের একটা কার্ড পেয়েছি আমরা। মেয়েটা সম্ভবত আপনার স্পেশাল পার্সন, সোজা বাংলায় রক্ষিতা। সাদাত সাহেব, আপনি যথেষ্ট আজেবাজে কথা বলেছেন, এবার একটু সাবধান হন। আমি এই প্রথম চাপা হিংস্র স্বরে বললাম। মেয়েটার সাথে কন্ট্যাক্ট করেছি আমি। খুব গরিব কর্ম আপনার এই স্পেশাল কার্ড। আপনি আর মেয়েটা নাকি কাপল লোকেশন ট্র্যাকিং নামের একটা অ্যাপ শেয়ার করতেন। লেফটেন্যান্ট সাদাতের কথায় আরেক দফা ধাক্কা খেলাম আমি। বিড়বিড় করে বললাম, অসম্ভব বলেও এই অ্যাপের ট্র্যাকিংয়ের সাথে আমাকে এই শয়তানি কীভাবে জড়িয়েছে তা খুব ভালো করেই জানি আমি। আমার ফোনটা আসলে হারায়নি, ওই ডাইনি সরিয়ে নিয়েছিল কোনো এক ফাঁকে। তখনই আমার ফোনে পিন নাম্বার নিজের ফোনে ডাউনলোড করা অ্যাপে বসিয়ে ট্র্যাকিং সেটে অ্যাড করে দিয়েছে এটা। কিন্তু সামান্য একটা কলগাল কেন তা করবে? ভাবতেই বিদ্যুৎ ঝলকের মতো একটা নামই মনে পড়লো আমার মেজো চাচা ইফতার সিদ্দিক। ক্লায়েন্ট মিটিং তার হাত থেকে ফসকে গেছে, কিন্তু নিজের একটা চর ঠিকই সুন্দর করে পাঠিয়ে দিয়েছে সে, যার কাজেই হবে শৈবাল সিদ্দিকের নামে কাদা ছিটানোর তরিকা খুঁজে বের করা। তনিমা আফরোজের থেকে আমি আপনার আজকের রাতের ড্রাইভিংয়ের পুরোটাই জিপিএস ট্র্যাক করেছে। চরসিন্দুর গ্রামের পাশ থেকে আসা হাইওয়ে আপনি ঠিক 11:30টায় ক্রস করেছেন, আর সে সময় কাছাকাছি সময় ঠিক সেই রাস্তাতে আবুল মিয়া নামের একজন কৃষক রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। প্লাস পয়েন্ট হিসেবে তার রাস্তার অন্য পাশে চায়ের দোকানের দোকানদার আপনাকে স্পষ্ট দেখেছে। আপনি গাড়ি থেকে নেমে ডেড বডি চেক করলেন, তারপর আবার গাড়িতে উঠেই পালালেন। লেফটেন্যান্ট সাদাত সিগারেটে লম্বা টান দিল। মিথ্যা কথা, আমাকে সে জীবনে দেখেনি, আমি গাড়ি থেকে নামিনি তখন। উত্তেজিত স্বরে কথাগুলো বলেই থমকে গেলাম আমি। ধরা পড়ে গেছি আমি। এতক্ষণ এত যত্নে করা মিথ্যার প্রাসাদ নিজ হাতে গুড়িয়ে দিয়েছি, বোকার মতো মাথা গরম করে। লেফটেন্যান্ট সাদাত আমার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে, কৌতুক ঝিলিক মারল তার চোখে। আমি বড় করে শ্বাস টানলাম। আর সত্য লুকিয়ে লাভ নেই, তাই এই ঠান্ডা মাথার দানবটার দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বললাম, আমি হ্যাঁ খুন করেছি। রাস্তার ফকিরটা আর জায়গা পেল না, আমার সামনেই পড়তে হলো। আমার আম্মা বাঁচে কিনা সে চিন্তায় আমি শ্বাস নিতে পারছি না, আর আমি এই ফকিরের বাচ্চার জন্য গাড়ির স্পিড কমাবো? আমার আম্মার জীবনের কাছে এই ফকিরের বাচ্চার জীবন কিছুই না। লেফটেন্যান্ট সাদাত সিগারেটের ধোঁয়া ছাড়ল, শান্ত স্বরে বলল, যেমনটা আশা করেছিলাম শৈবাল সিদ্দিক, জাত শয়তান আপনি। আপনার মতো সাপের শয়তানির কোনো কারণ লাগে না, তাই অর্থহীন অজুহাত দেবেন না। ওই ফকিরের বাচ্চা। কথা শেষ করতে গিয়েও করতে পারলাম না আমি। লেফটেন্যান্ট সাদাতের পাথর কঠিন চেহারার দিকে তাকিয়ে থমকে গেলাম আমি নিজের অজান্তেই। লেফটেন্যান্ট সাদাত আমার দিকে স্থির চোখে তাকিয়ে আছে, বরফ শীতল কণ্ঠে বলল সে, টেবিলটা আপনার খেলতে নোংরা করতে মন চাচ্ছিল না, কিন্তু আরেকটা বার এই বিশেষণটা ব্যবহার করলে সেটাই করতে বাধ্য হব আমি। আমি লেফটেন্যান্ট সাদাতের চোখে চোখ রাখলাম, চাপা সরে বললাম, ইউ বেটার ডু ইট লেফটেন্যান্ট সাদাত। কারণ আমি যদি এখান থেকে জীবিত বের হই এবং আমার আম্মার কিছু হয়ে যায়, আমি দুনিয়ারই তোমাকে জাহান্নাম দেখিয়ে দেব। লেফটেন্যান্ট সাদাত সোজা হয়ে বসল, শান্ত স্বরে বলল, আমি কেন জাহান্নামকে ভয় পাবো শৈবাল সিদ্দিক? জাহান্নামকে তো শয়তান ভয় পায়, তোমার মতো শয়তান।
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।